হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, পিপাসু নগরের পিশাচ। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং সম্পূর্ণ রচনা আমারই। গল্পটির চরিত্রে যে কজন অভিনয় করেছেন সমস্ত গলাটি আমারই ভয়েস। চলুন শুরু করা যাক নতুন একটি গল্প, পিপাসু নগরের পিশাচ। আমার বাড়িটি দেগঙ্গা থেকে বেশ কিছুটা ভেতরে আমার বাড়ি। বেশ কয়েকদিন মেসোমশাই বাড়ি থেকে ফোন আসছে। মেসোমশাইয়ের ছেলে নরেন বারবার ফোন করে বাড়িতে এবং বলে বাবার শরীরটা ভালো নয়, একদিন তোরা সবাই আয় না, বাবার তো বয়স হয়েছে, বাবাকে একটু দেখে যাবি। আমার মেসোমশাইয়ের বাড়িটা হচ্ছে ক্যানিং পিপাসুনগর। সেই মতো একদিন রবিবার দেখে আমি আর আমার বন্ধু বিপিনকে নিয়ে বেরিয়ে পড়লাম পিপাসুনগরের উদ্দেশ্যে। আমরা শিয়ালদাগামী একটা ট্রেনে উঠলাম। ট্রেনটা তখনও ছাড়েনি। ট্রেনে উঠে বসছি। শিয়ালদা থেকে নেমে ধরবো ক্যানিং লোকাল, সেই মতো ট্রেনে বসছি। ট্রেনটি চালু হয়ে গেছে, গাড়িটা ছেড়ে দিয়েছে বসিরহাট থেকে। আমরা আসছি ক্যানিং। বেশ দুজনে ছিলাম খোঁজ মেজাজে। গাড়িটা শিয়ালদা দাঁড়ালো, আমরা ট্রেন পাল্টিয়ে ক্যানিং লোকালে উঠলাম। ক্যানিং লোকালও তখন ছেড়ে দিয়েছে। নামলাম ক্যানিং স্টেশনে। ওখান থেকে পিপাসুনগর আমরা যাব। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে। ক্যানিংয়ে নেমে বেশ কিছু মিষ্টি আর কিছু ফল কিনলাম স্টেশন চত্বর থেকে। রাত তখন প্রায় 8টা বাজতে যায়। ওখান থেকে একটা টোটো নিলাম। টোটোওয়ালাকে ডেকে বললাম, দাদা এ পিপাসুনগর যাবেন? টোটোওয়ালা বলল, আরে যাওয়ার জন্য তো খাড়াই আছি, আপনারা বললেই আমরা যাব, আসেন আমার গাড়িতে আসেন। দাদা পিপাসুনগর ভাড়া কত? ভাড়ার কথা কইবেন না, মাথা পিছু 50 টাকা করে নেউঙ্গা, এ বেশি ভাড়া লাগবো না। ঠিক আছে চলো। টোটোয় উঠে বসলাম। আমার হাতে মিষ্টির হাঁড়ি আর বিবিধের হাতে কিছুটা ফলের প্লাস্টিক, ওতে বেশ কিছু আপেল আঙুর সব কিনে ভরে দিয়েছি। টোটোটা চলতে শুরু করলো রাস্তা দিয়ে। ফাঁকা রাস্তা, দুদিক দিয়ে বেশ মাছের ভেড়ি আছে, আর মাঝে মধ্যে এক একটা ঝাউ গাছের জঙ্গলও দেখা যাচ্ছে। অন্ধকারের মধ্যে টোটোর লাইটটা জ্বলছে। চলতে শুরু করলো টোটোটা। কিছু দূরে এসে হঠাৎ রাস্তার মধ্যেখানে একজন হাত দেখালো। এক ভদ্রলোক, মনে হয় বেশ বছর 60 বয়স হবেই, 60 তো পেরিয়েছে মনে হয়। টোটোওয়ালা দাঁড় করালো টোটোটাকে ওনার কাছেই গিয়ে, আর বললেন, কি বাবু কোথায় যাবেন নাকি? গাড়িতে উঠবেন নাকি? হাত দেখালেন বটে। ভদ্রলোক বললেন, হ্যাঁ যাবো বলছি, একটু ওই পিপাসুনগর
শ্মশান ঘাটের কাছে আমাকে নামিয়ে দিও। আমি ওই পিপাসুনগর শ্মশান ঘাটের কাছেই থাকি, বুঝলে? টোটোওয়ালা বলল, ঠিক আছে, উঠে পড়েন, পিছনের সিটে বসে পড়েন। ভদ্রলোক আমাদের পেছনের সিটে বসে পড়ল। টোটো গাড়িটি আবার চলতে শুরু করলো। অন্ধকারের মধ্যে বেশ 1 ঘন্টার রাস্তা ওখান থেকে পিপাসুনগর। কিছুক্ষণ পরে আমার মনে হলো আমার মিষ্টির হাঁড়িটা যেন প্রচণ্ড হালকা হয়ে গেছে। মিষ্টির হাঁড়িটা তো হালকা লাগছে কেন? আবার ভাবলাম হতে পারে মিষ্টির হাঁড়িটা অনেক সময় হাতে আছে তো, তাই হালকা মনে হচ্ছে। আর 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 বিপিন ওকে বলল, দাদা শুনছেন, এই প্লাস্টিকের মধ্যে ফলগুলো ছিল, এখন মনে হচ্ছে ফল টল নেই, জানেন? এই দেখুন, প্লাস্টিকটা ফাঁকা হয়ে গেছে। আমি বিপিনের প্লাস্টিকটা হাতে দেখি প্লাস্টিকের মধ্যে একটাও ফল নেই, আর আমার হাঁড়িটাও হালকা। কিন্তু দুজনে তো বসে আছি, আর পেছনেই ভদ্রলোক, আর সামনে টোটোওয়ালা টোটো চালাচ্ছে। তা এই ফলগুলো মিষ্টিগুলো গেল কোথায়? এখনই যদি বলি যে আমাদের মিষ্টির হাঁড়িতে মিষ্টি কোথায় গেল আর ফলের হাতে ফল কোথায় গেল, তাহলে একটা সবাই মিলে মজা করবে আমাদের ওপরে। সেই মতো কিছু না বলে আমরা নামলাম মেসোমশাইয়ের বাড়ি পিপাসুপুর নগর। এখানে নেমে যখন দাঁড়ালাম, তখন টোটোওয়ালাকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা চলে গেলাম। কিন্তু পেছন দিকে ফিরে দেখছিলাম যে ভদ্রলোক নেই। আমরা একটু হকচকে গেলাম, ভাবলাম গাড়িটা দাঁড়ালো বা কোথায়, আর লোকটা নামলো বা কোথায়। যাকে যা হয়েছ। বিপিন, চল, মাসির বাড়ি কাছে এসে গেছি, আর মেসোমশাইও অসুস্থ, চল তাড়াতাড়ি চল। কিছু দূর হেঁটে গিয়ে একটা চায়ের দোকান। বিপিন বলল, দাদা, এই তো খানিকটা হারলেই তো আপনার মনে হয় মাসির বাড়ি পৌঁছে যাব। তো এখানে একটু বসে চা খেলে হতো না? বিপিন কথাটা খারাপ বলেনি, মাথাটাও বেশ ধরেছে এই জার্নিং করার পরে, আর এই সব রাতে ভিতে উদ্ভট কাণ্ড দেখে মাথাটাও ধরেছে। চায়ের দোকানে বসে বললাম, দাদা, দুটো চা দেবেন। চায়ের দোকান থেকে দুটো মাটির খুঁড়িতে করে চা নিয়ে দিল। আমরা চা খাচ্ছি, কিন্তু চায়ের দোকান আলোতে হাঁড়ির দিকে তাকিয়ে হাঁড়ির যে বাঁধা মুখটি ছিল খুলে দেখি, কি আশ্চর্য ঘটনা! হাঁড়ির মধ্যে একটাও মিষ্টি নেই। আর বিপিনের প্লাস্টিক তো কখন বিপিন ফেলে দিয়েছে ফল না থাকার কারণে। তাহলে ফল মিষ্টিগুলো গেল কোথায়? এই নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। হাঁড়িটাকে রাস্তার মধ্যে রেখে দিয়ে আমরা মাসির বাড়ি পৌঁছে গেলাম। তখন দেখি মেসোর বাড়িতে লোকজন ভর্তি। সবাই মিলে একটা থমথমে পরিবেশ, দাঁড়িয়ে আছে সবাই। কেন মেসো তখন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এরকম একটা অবস্থা। আমাকে দেখেই মাসি তো ডুকরি পেটে কেঁদে উঠে বলল, বাবা, বাবা, তুই তোরা আসতে এত লেট করলি? তোকে দেখার জন্যে যে এতদিন তোর মেশো কি কাতরাচ্ছিল। শোন শোন নেপাল, একটু তোর মেশোর কাছেই বস। আর তোকে তো বাবা চিনলাম না। মাসি, ও আমার বন্ধু বিপিন, ও আমার সঙ্গে এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু মেশোর কাছে বস। ডাক্তারবাবু কখন আসে মাসি? ডাক্তার এই তো মনে হয় এসে পড়বে। মাসির মুখের কথা শেষ হলো না, ডাক্তারবাবু এসে হাজির। ডাক্তারবাবু এসে মেসোকে 2-3টে ইঞ্জেকশন করলেন। ঘন্টা 2 পরে মেসো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। মেসো বলতে শুরু করলো, বাবা, এখন শরীরটা বেশ ভালো লাগছে। নেপাল, তুই কখন এসেছিস বাবা? তোরকে দেখার জন্যে আমার জীবনটা আইঠাই করছিল। ঠিক আছে, ওটা কে নেপাল?
মেশো, ওটা আমার বন্ধু। আর তুমি যে সুস্থ হয়ে উঠেছো, আমাদের খুব ভালো লাগছে। কি আশ্চর্য, তোমার বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছিল আর তুমি খুব অসুস্থ হয়ে পড়েছিলে। হ্যাঁ, আমার তো জ্ঞান ছিল না বাবা, হয়তো আমার শেষ দিন এসে গেছিল, কিন্তু তোদেরকে দেখে আমার আবার মনটা বেশ ভালো হয়ে উঠেছে। এখন আমার গায়ের কোনো যন্ত্রণা নেই, বুকেও কোনো ব্যথা নেই। শোন না, আমার না ভীষণ খিদে পাচ্ছে, আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দে না। মাসি! আমি আর মেশোর কথা দেরি না করে মাসিকে হাঁক পাড়তে শুরু করলাম। মাসি, এদিকে আসো, মেশো খেতে চাইছে, মেশোর শরীরটা ভালো লাগছে বলছে, খুব খুশির খবর। সে কি রে, তোর মেশো তো এক্ষুনি খুব অসুস্থ হয়েছিল। আর বলিস না, ভগবান যাকে বাঁচায় তাকে কে মারে বল? যাকে ওপরওয়ালা রক্ষা করবে তাকে মারার ক্ষমতা বা কার আছে বল? সে কথাও ঠিক মাসি, আমরাও খুব খুশি। মেশো, তুমি খাবে বলো, কি খাবে বলো, বলো তুমি কি খাবে বলো, তোমার কি খেতে ইচ্ছা করছে? আমি জানতাম যে মানুষ মৃত্যুর সময় যা খেতে ইচ্ছা করে তাকে সেটা খাওয়াতে হয়, তার কারণ তাই তার আত্মা নাকি সন্তুষ্ট হয়, সে খুশি খুশি মরতে পারে। সেই ভেবে মেশোকে আমি উৎসাহ দিতে শুরু করলাম। মেশো, মেশো বলো, তুমি কি খাবে বলো, কি আনবো তোমার জন্য বলো। মেশো বললে, যখন খাওয়াবি বলছিস, কিছু আনবি বলছিস, এক কাজ কর, আমাকে একটু মুরগির মাংস এনে দে না, একটু পাতলা ঝোল করে বেশ জমিয়ে খাওয়া যাবে। আর তোদের সঙ্গে বসে এক দু পিস যা খাবো তাতেই আমার আত্মাটা শান্তি পাবে জানিস বাবা। আমার একটু মুরগির ঝোল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। মাসি তো মেশোকে ধমক দিয়ে উঠল, বলল, তোমার যত সব উদ্ভট কাণ্ড, তুমি জানো না এখানে মুরগির মাংস আনতে গেলে ওকে আবার সেই দূর বাজারে যেতে হবে, অনেকটাই দূর, সেখান থেকে ওকে মুরগির মাংস কিনে আনতে রাত্রেবেলা। হ্যাঁ, কোথায় কি হয় তা ঠিক ডাকাত, দস্যু ডাকাতের উৎপাত, এদিকটা গ্রাম অঞ্চল, তুমি জানো না? যেখানে সেখানে যাকে তাকে যা অর্ডার করো। আমি মাসিকে থামিয়ে দিয়ে বললাম, মাসি তুমি এ নিয়ে চিন্তা করো না, আমরা দুই বন্ধু আছি, একটা একটা সাইকেল দাও, সাইকেল নিয়ে চলে যাব। মাসি বলল, সাইকেল না, সাইকেল না, শোন না, আমাদের বাড়িতে ওই দেখ গোয়াল ঘরেতে একটা একটা রিক্সা আছে, ওই রিক্সাটা নিয়ে চলে যা, সেটাই ভালো হবে। আর সাইকেল আমাদের নেই, এই রিক্সাটা তোর মেশো চালাতো, এখন ভালো আছে, যা তোরা রিক্সায় করে গিয়ে কিছু আনতে পারিস তো দেখ। শোন, রাত অনেক হয়েছে, তোদেরকে যেতে দিতে আমার মন চাইছে না। আরে মাসি তুমি চিন্তা করো না, আমরা যাবো আর আসবো, কতক্ষণ বা লাগবে, এই তো রাত 11:30 বাজে, একটার মধ্যেই চলে আসবো, তুমি জোগাড় করে রাখো। আমি, এই নেপাল চল বেরিয়ে পড়। নেপাল বলল, দাদা চলেন চলেন, কোনো অসুবিধা নেই, একটা মানুষ মারা যাচ্ছিল, এ খুশি বেঁচে উঠেছে, কত খুশির খবর, চলুন আমরা এখনই গিয়ে একটু বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসি। সেই রাতে আমি আর নেপাল বেরিয়ে পড়লাম। দুজনে বেরিয়ে পড়লাম পিসাচনগর পিসাচ পাড়ার বাজারের উদ্দেশ্যে। অনেকটা দূর রাস্তা। যখন বাজারে গিয়ে পৌঁছলাম তখন প্রায় সব দোকান বন্ধ। যে কসাই মুরগি কাটে সেও দোকানটা বন্ধ করে দিয়ে চলে যাওয়ার উপক্রম হচ্ছে। এমন সময় আমরা গিয়ে হাজির, বলে ফেললাম, দাদা দাদা দোকানটা বন্ধ করবেন না প্লিজ, আমাদের একটু মুরগির মাংস লাগবে। দোকানদার বললেন, আপনাদের কি মাথা খারাপ হয়েছে নাকি? না মদ ফাত খেয়েছেন, নেশা ফেশান করেছেন নাকি? রাত এখন 12টা বাজতে যায়, আপনারা সারাদিন থেকে থেকে এখন এসছেন মাংস কিনতে? কোথেকে এসছেন? হ্যাঁ, কোন পাড়া থেকে এসছেন? খেয়ে দে কাজ নেই, এখন এসছেন ওরে মুরগির মাংস কিনতে? হ্যাঁ, আমি দোকান বন্ধ করে বাড়ি যাব, আবার কাল সকালে দোকান খুলতে হবে, আপনি এখন এসছেন মুরগির মাংস কিনতে? দাদা আমরা এসেছিলাম ওই পিপাসুনগর থেকে, আর এখানে এসেছিলাম আমার মেসোমশাইকে দেখতে। খুব
অসুস্থ ছিলেন উনি, কিন্তু এখন উনি অনেকটাই সুস্থ। আর উনি সুস্থ হয়ে বলছে একটু মুরগির ঝোল খাবে। আর ওই জন্যে এত কষ্ট করে এত রাতে আপনার কাছে এসেছি দাদা, কিছু মনে করবেন না প্লিজ, একটু দোকানটা খুলে একটা মুরগি কেটে দিন দাদা। শোনেন, দেবো বই কি, কিন্তু আমার 20 টাকা বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 20 টাকা কেন, আপনাকে 50 টাকা বেশি দেবো, প্লিজ দাদা দিন। দোকানদার একটা মুরগি বের করে কাটতে শুরু করলো এবং কেটে মুরগির মাংসটা, ওই রক্ত মাংস জড়ানো মাংস একটা প্লাস্টিকে ভরে আমার হাতে দিয়ে বললেন, এই নিন আপনার মুরগির মাংস, 230 টাকা হয়েছে, 1 কেজি আছে, যান নিয়ে যান। দোকানদারকে পয়সাটা মিটিয়ে দিয়ে আমি বিপিনকে বললাম, বিপিন তুই রিক্সাটা চালা, আমি বসি। এই মতো বিপিন রিক্সা চালাতে শুরু করলো, আমিও রিক্সার ধারে বসে পড়লাম। কিছু দূর আসার পরে দেখলাম মনে হয় রিক্সা এক ভদ্রলোক উঠে বসে আছে, কে যেন উঠেছে। আমি পিছন ফিরে দেখি, হ্যাঁ, একজন ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক রিক্সার মধ্যেখানে উঠেই বসে আছে। আমি প্রশ্ন করলাম, আরে দাদা আপনি কখন উঠেছেন রিক্সায়? এটা এটা ভাড়া রিক্সা নয়, এটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, আমরা কিছু বাজার দরকার ছিল, বাজার করতে এসেছিলাম। আপনি উঠেছেন কখন? কেন উঠেছেন? যান নেমে যান। ভদ্রলোক খোনা গলায় বললেন, এই এই রিক্সায় আমি অনেক দিন চড়েছি, আর এই রিক্সায় আমি সব সময় উঠি, আর আমি হাঁটতে পারি না, আমার দুটো পা কাটা, তাই এই রিক্সায় আমাকে উঠতে হয়। হ্যাঁ চল, যেখানে যাবি তোদের সঙ্গে যাব, সামনে পিশাচনগর শ্মশান, ওখানেই নেমে যাব। একই কথা। ক্যানিং থেকে যখন টোটোতে আমরা উঠি, এক বয়স্ক লোক উঠেছিল টোটোতে আমাদের সঙ্গে, সেও বলেছিল একই কথা যে পিশাচনগর শ্মশান ঘাট যাব। এ লোকও বলছে সেই একই কথা। আমার গাটা কাঁটা দিয়ে উঠল। বিপিন বলে উঠল, দাদা এই ক্যানিং। চুপ! বিপিন কিছু বলার আগে ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ, কোনো কথা বলবি না, চল তুই রিক্সা চালা, আমি দেখছি। মানে বিপিনও বুঝতে পেরেছে রিক্সার মধ্যে যে বসে আছে সে আসলেই কোনো মানুষ নয়, সে একটা অশরীরী ভয়ঙ্কর একটা আত্মা। কেননা আমরা কয়েক ঘন্টা আগে তো একই খপ্পরে পড়েছিলাম, এখন সেই আত্মা আমাদের পিছু ছাড়েনি, সে সরাসরি আমাদের রিক্সায় এসে উঠে বসে আছে। আমি কি আর করব, প্রশ্ন করলাম, দাদা দেখুন, আপনি এক কাজ করুন, আপনি রিক্সা থেকে নেমে যান, আমরা রিক্সা ভাড়া খাটাই না, আমরা বেড়াতে এসেছিলাম আমার মাসির বাড়িতে, এই সেখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি। তো মাসির বাড়িতে যাচ্ছি কেন, মাসির মেসময়ের শরীরটা খারাপ, উনি কিছু খেতে চেয়েছিল, সে খাবারটা নিয়ে মাসির বাড়ি যাচ্ছি, আপনি নেমে যান। ভদ্রলোক এবার যেন ভীষণ বিরক্ত হয়ে আমাকে বলতে শুরু করলো, এই তোদেরকে এত কথা বলার অধিকার কে দিয়েছে? চুপচাপ রিক্সা চালা, আর এক কাজ কর, তোর হাতে যে রক্ত মাংস জড়ানো প্লাস্টিকটা আছে ওই সব শুদ্ধ আমার হাতে দে, ওটা আমি হাতে করে নিয়েই বসবো, আর তা না হলে তোদের শরীরের মধ্যে যে রক্তটা আছে সেটা আমি গোড়ায় কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে ফেলবো। হ্যাঁ। আমি কোনো সাড়া করতে পারলাম না। বিপিন তো রিক্সাটাকে নিয়ে গিয়ে মারলো একটা গাছের গায়ে ধাক্কা মেরে, ওখানেই পাল্টে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল বিপিন। আর বলতে শুরু করলো বিড়বিড় করে, নেপালদা আমাকে বাঁচাও, নেপালদা আমাকে বাঁচাও। কে কাকে বাঁচাবে, কিভাবে বাঁচবো আমি এর থেকে, সে রাস্তায় আমি জানি না। আমি তখন রিক্সা থেকে বেরিয়ে মারলাম
উদ্ধশ্বাসে একটা দৌড়, কিন্তু একটা অশরীরী আত্মা, তার কাছে কি দৌড়ে পারা যায়? কি যেন একটা আমাকে টানতে শুরু করলো পেছন দিকে। আমি হুমড়ি খেয়ে পড়লাম রাস্তার উপরে, আমার দাঁত ভেঙে গেল। আর সেই সময় আমার হাতে থাকা মাংসের থলিটা খপ করে তুলে নিল ওই ওই বয়স্ক ভদ্রলোক। কি বিভৎস বিশ্রী চেহারা তার, চুলগুলো খোঁচা খোঁচা, গোঁপটাও ধারালো, মুখ ভর্তি দাড়ি, চোখ দুটো যেন লাল গোলার মতো আগুন বেরিয়ে আসছে। আমার হাত থেকে মাংসের প্লাস্টিকটা নিয়ে ছিঁড়ে ফেললো, আর কাঁচা মাংসগুলো ক্যাচ 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 করে চিবিয়ে খেতে শুরু করলো। তারপরের ঘটনা আমি আর জানি না কি হয়েছিল ওই মাংসগুলোর সঙ্গে আর ভদ্রলোকের। সকাল হতে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হসপিটালে ভর্তি। পাশের বেডে শুয়ে আছে আমার বন্ধু বিপিন। আমার গায়ে তখন ভীষণ জ্বর। ডাক্তার এসে বলল, শুনুন, কোনো ভয় পাবেন না, আপনারা ঘুমাবার চেষ্টা করুন এবং ঘুমন। রাতে আপনাদের সঙ্গে একটা কি খারাপ কিছু ঘটনা ঘটেছিল, তার করে আমাদের একটা হার্টবিটের প্রবলেম দেখা দিয়ে জ্বর এসছে, সুস্থ হয়ে যাবেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম আমিও বিপিন। সেখান থেকে আর ওই পিপাসুনগর পিশাচ পাড়ায় আর কোনোদিন যাইনি। বাড়ি ফিরে এসেছিলাম তার একদিন পরেই। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ শুনলেন পিপাসুনগর পিশাচ পাড়া গল্পটি। যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।